এক্সপ্লেন করতে হবে আরো। না স্যার, কালকে লাস্টে একবার বলে দিছিলেন না স্যার, একবার জাস্ট ওই যে ফাংশনের একটু বলে দেন তাহলে হবে। আমরা একটা ফাংশন যখন লিখি এর কারণ হলো আমরা ফাংশনটাকে আসলে রিইউজ করতে চাই। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু চাইলে বাংলার মার্ক দিয়ে এরকম করে একবার ক্যালকুলেশন করতে পারতাম, ইংরেজি মার্ক দিয়ে এরকম করে একবার ক্যালকুলেশন করতে পারতাম, অনেক টাইম লাগতো, অনেক বেশি কোড লেখা লাগতো। যখন আমি একটা ফাংশন লিখে ফেলেছি, আমি বাংলার মার্কটা এই ফাংশনের মধ্যে পাস করে দিয়েছি ৭৫, ৭৫ যখন এখানে গিয়ে মিলে গেল, সে তখন কি করলো, আমাকে এই যে এটা রিটার্ন করে দিল। যখন এটাকে রিটার্ন করে দিল, ঠিক এই লাইন থেকে যখন এটা রিটার্ন হলো, তখন সেটা কোথায় আসলো, বাংলার মধ্যে চলে আসলো। যখন এখান থেকে রিটার্ন হয়ে যাবে তখন কিন্তু কোডটার নিচের দিকে যাবে না, মনে রাখবেন। একটা স্যার ফাংশনে যে জায়গা থেকে রিটার্ন হবে তার নিচের দিকে অংশ কিন্তু আর এক্সিকিউট হবে না। হুম, এটা আর কোনোভাবে এক্সিকিউট হবে না। ওকে, এরপরে এই বাংলা ভেরিয়েবলটাকে যখন আমি কনসোল লক করব, এটাকে যখন আমি কনসোল লক করব, যেহেতু মান চলে আসছে, তখন কনসোল লক করলে আমরা এটা দেখতে পাবো। একই রকমভাবে ইংরেজির ক্ষেত্রেও তাই হয়েছে। ইংরেজিটাকে যখন আমরা কল করেছি, তখন এটা ক্যালকুলেট করেছে, করে প্লাস পাইছে, তারপর ইংরেজিটাকে এখানে কনসোল লগে প্রিন্ট করে দিয়েছি। অর্থাৎ একটা ফাংশন আমরা ইউজ করে জাস্ট এটাকে বারবার যতবার ইচ্ছা আমরা এখন কল করতে পারবো, এবং যতগুলো সাবজেক্টের মার্ক, যত মানুষের সাবজেক্টের মার্ক দরকার আমি সবগুলাই নিতে পারবো। বুঝতে পেরেছেন? স্যার ওকে, এবারে আচ্ছা, যেটা বলছিলাম যে এবারে আমরা এরকমই একটা ফাংশন, এটাকে আরেকটু রিইউজেবল করবো, আরেকটু অ্যাকিউরেট করব। যেমন আমরা যদি একটা সাবজেক্টের মার্ক আমরা এখানে পাঠাই, যে ধরেন ৭৫৫, ওয়েল এটার আউটপুট কি আসবে, ইন্টারেস্টিং একটা আউটপুট পাবো আমরা। আমরা দেখতে পাবো ৭৫৫কেও এ প্লাস বানাই দিছে, তাই না? ৭৫৫কেও এ প্লাস বানাই দিছে। তো এটা তো করা যাবে না, মার্কটা দেখতে হবে যেটা যেন ১০০-র উপরে না হয়। ঠিক আছে, মার্কটা যেন ১০০-র উপরে না হয়। তাহলে এটা আমরা চেক করব কিভাবে? ওয়েল আমরা কিন্তু এটা সহজে চেক করতে পারি। দেখেন, পুরোটা এফ এলস এর মধ্যে না দিয়ে আমরা একটা ইফ দিলাম এখানে। ইফ মার্ক ইজ গ্রেটার দেন 100, মার্ক যদি ১০০-র বেশি হয়, তাহলে আমরা কি করব, রিটার্ন, ধরেন এখান থেকে আমরা রিটার্ন করব ইনভ্যালিড, রিটার্ন ইনভ্যালিড। অর্থাৎ এই ১০০-র বেশি হলে ইনভ্যালিড একটা মার্ক আসবে। এখন বলতে পারেন যে এটা এখান থেকে তো রিটার্ন করে দিল, কি হবে? বলে ওই যে আমি বললাম যে যখন একটা ভেরিয়েবল, একটা লাইন থেকে কোনো কিছু রিটার্ন করবে, তার নিচে আর কোডটুকু এক্সিকিউট হবে না। যখন আমি ৭৫৫ দিলাম, এখান থেকে চলে গেল, নিচে আর আসলো না, নিচে আর এক্সিকিউশনটা হলো না, ফলে এইটুকু আর কোনো কিছু রান করলো না। আবার পরের বার যখন আমি কল করলাম, তখন গিয়ে দেখতেছে না ১০০-র ওপরে না, তখন আর এই ব্লকটুকু রান না করে নিচের কোডটুকু কাজ করতেছিল। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? স্যার এই তো। তাহলে এভাবে করলে আমরা এটা সহজেই বের করে নিয়ে আসতে পারবো। এখন আরো একটা জিনিস চেক করা লাগবে। ধরেন কোনো একটা সাবজেক্টে মার্ক ভুল করে হয়ে গেল -55। ওয়েল, -55 অবশ্যই কিন্তু ৫৫-র নিচে। সাবজেক্ট কি কখনো মাইনাস দেখেছেন পাইতে? যদি অনেক সময় স্যার স্যারেরা মজা করে মাইনাস দিত, বাট মাইনাস প্রয়োজন নাই, তাই না? জি স্যার, মাইনাস। তাহলে আমরা এখানেও কিন্তু -55টাকে ইনভ্যালিড বলতে পারি। অথবা যদি আমরা এফ রাখতে চাই মাইনাস নাম্বার, এফ হলে ঠিক আছে, চেঞ্জ করা লাগবে না। কিন্তু মনে করেন আমরা মাইনাস রাখতে চাই না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এখানে গতদিন এটা আমরা ছেড়ে গেছি, আরেকটা অপশন অ্যাড করতে পারি, অর। হ্যাঁ, মানে আমরা দুইটা টেস্ট করতে পারি, যে মার্ক যদি ১০০-র বেশি হয় কিংবা মার্ক যদি ০-র নিচে হয়, তাহলে সেটা ইনভ্যালিড। তাহলে আমরা অ্যান্ড আনতে পারি, এখান থেকে অ্যান্ডটা লিখতে হবে এভাবে, ডাবল পাইপ দিয়ে। হ্যাঁ, এই দুইটা পাইপের অর্থ হচ্ছে অ্যান্ড, এর না সরি অথবা অর 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 সরি 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 অর। হ্যাঁ, দুইটা পাইপের অর্থ হচ্ছে অর।
মানে এটা অথবা 100-র উপরে হলেও ইনভ্যালিড, আবার 0-র নিচে হলেও ইনভ্যালিড। এই জন্য আমরা অডটা ইউজ করব। অ্যান্ড হচ্ছে যখন আমরা দুটোই ট্রু দেখবো, ওটা পরে আসতেছি আমি। আচ্ছা, এখানে কি টেস্ট করবো তাহলে? ইফ মার্ক ইজ স্মলার দেন 0, তাহলে 0-র নিচে হলেও ইনভ্যালিড, আবার 100-র উপরে হলেও ইনভ্যালিড। ব্যাপারটা বুঝতে পেরেছেন? স্যার তাহলে তো আমার এটা প্রুফ হয়ে গেল, এখন আর সমস্যা হওয়ার কথা না, মানে এটা এখন আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমাদের ফাংশনটা কিন্তু একদম রেডি, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু আপনারা ফাংশনে অ্যাড করে ফেলেন। কমপ্লিট যারা করেন নাই গত দিনে, তারা এই ফাংশনটা কমপ্লিট করে ফেলেন। এরপরে আমরা মানে এটা কি করব, এরপরে প্ল্যানটা হচ্ছে, ধরেন আমরা একটা অ্যারেতে মার্ক নিব একটা স্টুডেন্টের। হ্যাঁ, ধরেন আমি কারো একটা নাম উল্লেখ করে বললাম যে ইলিয়াসের 5টা সাবজেক্টের মার্ক আছে। সেই 5টা সাবজেক্টের মার্ক থেকে আমরা 5টা সাবজেক্টের মার্কেরই গ্রেডটা বের করে আনবো একসাথে অ্যারে থেকে। এটা আমরা দেখব। তো ফার্স্টে আপনাকে আপনারা এটা কমপ্লিট করে হ্যান্ড রেজ করেন, ওকে? প্রবলেম অনেকে মিউট করে রাখেন, যার নয়েজ আছে। দেখেন আমাদের কোডিংটা শুরু হয়েছে এখান থেকে, একদম এখান থেকে শুরু হয়েছে, শুরু থেকে দেখাচ্ছি আমি। ফার্স্ট অফ অল এর মধ্যে কি আছে এটা ইম্পর্টেন্ট না, এটা পরে একটু ভালো করে লক্ষ্য করবেন। ওকে, এখন একটা ফাংশনের স্ট্রাকচারটা কি? ওয়েল, একটা ফাংশনের স্ট্রাকচার হলো, ফাংশনের আপনি ফার্স্টে নাম লিখবেন, অর্থাৎ ফাংশন লিখবেন, কিওয়ার্ডটা কেমন লাগে। আচ্ছা, যেটা বলছিলাম যে ফার্স্ট অফ অল ফাংশনের কিওয়ার্ডটা লিখতে হবে ফাংশন, তারপরে হচ্ছে নাম, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং ব্র্যাকেটের মধ্যে কোনো প্যারামিটার থাকলে সেগুলা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা লাস্টে শেষ হবে। এইটুকু দিয়ে অবশ্যই শুরু করবেন, অর্থাৎ ফাংশন ফার্স্টে লিখবেন ফাংশন, তারপরে নাম, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু, এর মধ্যে থাকবে প্যারামিটারগুলো। সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং লাস্টে এসে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই ফাংশনের যত কাজ সব এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে সম্পন্ন হবে। বুঝতে পারলেন? যত কাজ আছে সব এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এখন কেউ ভুল করে দেখলাম এইখানে লিখছেন, কেউ ভুল করে এটা দেন নাই, কেউ ভুল করে এটা দেন নাই, তো এটা করলে কিন্তু কাজ করবে না। একটু ভালো করে স্ট্রাকচারটা স্যার বুঝবেন। ফার্স্টে ফাংশন কিওয়ার্ড, তারপরে ফাংশনের নাম, তারপর একটা ব্র্যাকেটের মধ্যে প্যারামিটারগুলা, এবং প্যারামিটার নিয়ে আপনি ভিতরে কাজ করবেন, আর তারপরে দুটো ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে যাবতীয় কাজ থাকবে। এইটা আগে লিখে নেবেন। ফাংশনের নাম যখন লিখতেছেন আপনারা অবশ্যই এইটুকু ঠিক করে নেবেন। আবারও লিখতেছি, দেখেন আমি ফাংশন, এরপরে হচ্ছে ফাংশনের নাম দিব একটা, নামটা একটু ক্লিয়ারলি লিখবেন, এরপর ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্টে এসে দুইটা ব্র্যাকেট একবারে দিয়ে নিছি কিন্তু আমি। এরপর এন্টার চেপে যাবতীয় কাজগুলো আমি এখানে করব। আপনারা অনেকে দেখলাম এখান থেকে কোড লিখতেছেন, না এখান থেকে লিখলে ভুল হবে, এখানে লিখবেন। যেমন আমার ওই যে ইফটা কপি করা ছিল, আমি ইফের সম্পূর্ণ অপশনটা ভিতরে পেস্ট করে দিচ্ছি, কিন্তু দেখেন আমার শুরুটা এখানে ছিল, শেষটা কিন্তু এখানেই করেছি আমি। আমি কিন্তু এই ইফটা এখানে শেষ করে দিলে ভিতরের অংশগুলো রান করবে না। আমি যদি ইফটা আগে শেষ শুরু করে দিই বা এটা না দিই, তাহলে তো এরর আসবে, স্বাভাবিকভাবে আমি এই ব্র্যাকেটটা না দিলে এরর আসবে। কারণ হলো ফার্স্ট ব্র্যাকেটের পরে আমার ফাংশনটা শুরু তো হবে এখান থেকে শুরু করতে হবে, শুরু করে তারপরে আসবে লাস্টে, এটা শেষ। আর এর মধ্যে আপনার যাবতীয় কাজ, আমরা একটা ইফের কথা বললাম, এটা শুরুতে দিলাম, কেন দিলাম তাও বলেছি, যে ফার্স্টে চেক করে নেব কোনো ভুল আছে কিনা, ভুল টুল না থাকলে দেন মার্কগুলোকে আমরা ক্যালকুলেট করা শুরু করব। যে 80-এর উপরে হলে এ প্লাস, 33-এর উপরে হলে ডি, 33-এর নিচে হলে এফ, এখানে ক্যালকুলেট করব। আর এলস এর পরে কোনো সময় ব্র্যাকেটে কোনো ক্লজ লিখতে যাবেন না, এলস এর পরে কিন্তু এখানে কন্ডিশন হয় না।
এলস এর পরে সরাসরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি আপনার রিটার্ন স্টেটমেন্টটা লিখবেন। আশা করি এবার থেকে আর এই ভুলগুলো হবে না আপনাদের। যে সমস্যাগুলো দেখলাম তারপরে মানে সেকেন্ড ব্র্যাকেট জুড়ে দিয়ে দিবেন, তারপরে এন্টার চেপে ভিতরে লিখবেন, তাইলে এই ভুলগুলো আর হবে না। আর যখন কোনো কিছু কপি পেস্ট করে আনবেন তখন করবেন কি, একটু এন্টার চেপে ফাঁকা করে নেবেন আগে। হ্যাঁ, একদম ফাঁকা করে নেবেন। ফাঁকা করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তাহলে কি হবে, আপনি কিন্তু বুঝতে পারছেন ইজিলি যে আমার ধরেন একটা কিছু আমার লাগতেছে না, আমি এটা ডিলিট করে আগেটা ডিলিট করে ফেলি, কি করতে যাই। ভাইয়া আর ফাঁকা করে শুনতে নিলে এই পাচ্ছেন? ভয়টা থাকবে না। একটু ফাঁকা করে নিয়ে তারপর পেস্ট করবেন, তাহলে বলছিলাম দেখবেন মিস্টেক আর হবে না। জি। আমার হয়েছে বুঝছেন, দেখাবো একটু ভুল ওকে, হয়েছিল। ভেরি গুড। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি কি বলেছি আমি? জি জি। স্যার ইফ যে প্রথম আমার কথা যেটা কি বুঝতে ইনভ্যালিড পেরেছেন আমি কি এটা বলেছি? কিভাবে কাজ করতেছে একটু দেখাবেন স্যার? কোনটা কোনটা কিভাবে কাজ করতেছে? ইনভ্যালিড যেটা প্রথম ইফটা। ওকে, ধরেন আমি এটা হলো, আমি বলেছি ফাংশনটা হচ্ছে আমাদের একটা কলকারখানার মতো। এর মধ্যে আমরা একটা ইনপুট দিচ্ছি, ফাংশনটা কল করেছি আমরা এখান থেকে। আমি সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে আমি ইংলিশটা ডিলিট করলাম, শুধু বাংলাটা রাখলাম, শুধু বাংলাটা। এবার খেয়াল করেন, আমরা এইখান থেকে ফাংশনটাকে কল করতেছি, কল দিচ্ছি। এ তখন খুঁজতেছে ক্যালকুলেট গ্রেড নামে কিছু আদৌ আছে কিনা। সে দেখতে পেলো ক্যালকুলেট গ্রেড নামে একটা ফাংশন আছে, তার মানে এই ডাটাটা সে এখানে পাস করে দিল। এটাকে কল করলো, মার্কটা পাস করে দিল। মার্কটা কত এখানে? -55। এরপরে আমরা এখানে চেক করতেছি যে ইফ দিয়ে মাইনাস একটা, যে মার্কটা 100-র উপরে অথবা অথবা শূন্যর নিচে কিনা। তো -55 মানে তো শূন্যর নিচে, তাই না? -55 এর অর্থ জি শূন্যর স্যার। নিচে না? জি স্যার। জি এই স্যার। -55 বড় না শূন্য বড়? জিরো বড়। বড়। অবশ্যই শূন্য বড়, কারণ মাইনাস মানে তো ঋণাত্মক, ঋণে আছে। তার চাইতে না থাকাটাই কম ভালো, মানে ভালো আর কি। যাই হোক, এইখানে তাহলে এখন কি হবে? ওয়েল, এখানে এখন যেটা হইলো যে আমরা এই মার্কটা দিয়ে টেস্ট করে দেখতেছি যে -55 টা জিরোর নিচে, তার মানে এটা ট্রু। আর ট্রু হলে এর ভিতরের স্টেটমেন্টটা রান করবে। তো এটা যখন রান করলো, এখান থেকে রিটার্ন করলো ইনভ্যালিড। কোনো কিছু যখন একটা ফাংশন থেকে রিটার্ন করে, একটা ফাংশন থেকে যখন কোনো কিছু রিটার্ন করে, মনে রাখবেন ওই ফাংশনের বাকি অংশটুকু আর এক্সিকিউট হয় না। এখন এই ফাংশনের বাকি অংশটুকু মানে হচ্ছে এইটুকু। এইটুকু কোড আর এক্সিকিউট হবে না, এখান থেকে চলে যাবে। ফলে কি হলো, আমরা এখানে পেয়ে গেলাম বাংলার মান, বেঙ্গলির মান কত? ইনভ্যালিড। যার কারণে ইনভ্যালিডটা এখানে শো করতেছে, এই যে কনসোল লক করেছি আমরা সেই জন্য। বুঝতে পারলেন? স্যার জি স্যার। জি স্যার। স্যার যদি আমরা 100-র উপরে চেক করতে চাই যে 100-র উপরে নাই তাহলে আরেকটা। না না না, হয়ে তো গেল। 100 উপরেরটাও তো হয়ে গেল। আমরা তো এখানে দুইটাই টেস্ট করতেছি, ইফ জি স্যার। 100-র উপরে অথবা আচ্ছা, নিচে। শূন্যর নিচে। দুটোই আমরা এই যে অরের সাহায্যে টেস্ট করতেছি, দুটো টেস্টই একসাথে হয়ে গেল। কিন্তু মনে করেন আমার এই নাম্বারটা 55-র জায়গায় এটা মাইনাস নাই, এটা পজিটিভ হয়ে গেছে শুধু 55, তখন কি হবে? ওয়েল, তখন কিন্তু দেখেন, তখন এখানে চেক করতেছে যে এটা 100-র উপরে শূন্যর নিচে কিনা। না, এটা কন্ডিশন হয় নাই, তার মানে এই অংশটুকু আর রান করবে না। তো এটা যখন রান করবে না, তখন স্বাভাবিকভাবে পরের দিকে চলে যাবে কোডটা। পরের দিকে এসে দেখতেছে 55-র উপরে যখন, তার মানে এটা এই যে এখানে এসে খুঁজে পাবে, হ্যাঁ এটাই। তখন বিটাকে রিটার্ন করে দিবে। তো বিটা যখন রিটার্ন হয়ে গেল, তারপরে থেকে আর কাজ করবে না, তারপরের টুকু আর এক্সিকিউট হবে না, কারণ হচ্ছে এখানে রিটার্ন হয়ে গেছে। আর আমরা বলেছি যে কোনো ফাংশনে যেখান থেকে রিটার্ন করে তার নিচে আর কোনো কিছুতে যায় না। তাহলে বি চলে গেল, এই যে বিটা প্রিন্ট হয়ে গেছে এখান থেকে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। ওকে। স্যার জি। এই রিটার্ন এফ এই জায়গায় কি মার্ক প্রেস করা লাগবে না 33 এর নিচে এটা? হুম, রিটার্ন এফ। যে রিটার্ন এফ এটা হচ্ছে মার্ক, এই যে উপরে ইলস এফ যে মার্ক আছে এখানে 33 লাগবে না, কারণ কি দেখেন, কারণ হলো এটা 100-র উপরেও না, শূন্যের নিচেও না, এটা আমরা আগেই শিওর করছি। হ্যাঁ, এর থেকে দেখতেছি 80-র উপরে হলে এটা, 70-এর উপরে হলে এটা, 50-এর উপরে হলে এটা, 40 গেল, 33-এর উপরে হলে ডি। তো 33-এরও যখন উপরে চলে গেল, থাকলো কি আর? থাকলো 33-এর নিচে। জি তো 33-এর নিচে হলে তো আমরা এফ দিয়ে দিব, বুঝেন না? এই জন্য আর এটা ইলস ইফ দিয়ে লিখতে হবে না। জি স্যার। চাইলে লিখতে পারতাম এই ইফ দিয়ে, আমরা লিখতে পারতাম এফ করে যে 33-এর নিচে হইলে, কিন্তু দরকার নাই, এটা সরাসরি হয়ে যাচ্ছে, আমি অযথা কেন দিব? আর 33 মানে শূন্যর যদি নিচে হতো তাহলে তো এখান থেকে চলে যাইতো।
বুঝলেন জি নাই? স্যার, জি স্যার। স্যার আমার সবকিছু রান হচ্ছে, কিন্তু এই একটা জিনিস দেখাচ্ছে, ডেভ টুলস ফেইল টু লোড সোর্স ম্যাপ, এরকম একটা দুইটা মেসেজ দেখাচ্ছে। ওটা প্রবলেম নাই, ওই প্রবলেমটা হচ্ছে ব্রাউজার থেকে আসতেছে, ওইটা কোনো ইস্যু না। আমি সম্ভবত আমার এখান থেকে ওই প্রবলেমটা পাবো যদি আমি দেখাই আপনাদেরকে। ভার্বোজ না, এটা আছে হচ্ছে ওয়ার্নিংস এর মধ্যে, যে ডেভ টুল ফেইল টু লোড এই হাবিজাবি, এটা হচ্ছে ও, দরকার নাই, এটা মেইনলি সম্ভবত কোন একটা এক্সটেনশন থেকে আসতেছে। হ্যাঁ, আর এটা মনে হয় ফেভিকন থেকে আসছে। না এটা ফেভিকনের না, এটা অন্য কোনো এক্সটেনশন থেকে আসতেছে। আচ্ছা সমস্যা নাই, এটা থাকে এখানে, কোনো প্রবলেম নাই। এটা আপনারা এখানে গিয়ে ওয়ার্নিংটা উঠাই দিতে পারেন, তাহলে চলে যাবে। ওকে, তাহলে এবার কি ফাংশনটা ক্লিয়ার হলো সবার কাছে? জি স্যার। জি স্যার। আমি আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, কিছু বিল্ট ইন ফাংশন শিখবো। তার আগে আমি অনেকগুলো কথা বলছি, যে একটা ব্রেক নিয়ে নিব। ব্রেক থেকে এসে আমরা কিছু বিল্ট ইন ফাংশন, তাই না? অ্যারে, আপনাদের মনে আছে অ্যারে হচ্ছে সেট অফ ডাটা যেগুলোকে আমরা এইভাবে স্টোর করে রাখি। ধরেন var marks ইজ ইকুয়াল টু একটা সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা এটাকে স্টোর করি। এখানে হতে পারে 75 75 12 65 36 এরকম করে নাম্বারগুলো স্টোর করে রাখা হয়। এখন এটাকে যদি আমরা কনসোল লগ করি, মার্কস, এটা কিন্তু মার্কস ছিল আগে, আর এটা মার্কস। এই ফাংশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই আনলেস আমরা ওটাকে কল করতেছি। তো দেখেন এই যে এখান থেকে কনসোল লগে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারের ভিতরের এলিমেন্টস গুলো মূলত এখানে আপনার 0 1 2 3 4 ইন্ডেক্সে স্টোর করে রাখা আছে। হ্যাঁ, এই নাম্বারগুলো এখানে এরকম করে শো করতেছে। তো আমরা এখন অ্যারের কিছু ফাংশন দেখব। ধরেন এখন আমরা যদি চাই, এই অ্যারের সবথেকে মজার ব্যাপার হলো অ্যারের গুলো এলিমেন্টস গুলোকে আমরা চাইলে ইটারেট করতে পারি। মানে ধরেন আমরা চাইলে প্রত্যেকটা নাম্বার নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, প্রত্যেকটাকে নিয়ে। কিভাবে? ওয়েল, এইভাবে আমরা এখানে লিখতে পারি যে ফর ইচ, মানে এটা অ্যারের ফাংশন, বিল্ট ইন ফাংশন, অ্যারে ফর ইচ এরকম। হ্যাঁ, ওয়েল খেয়াল করেন জিনিসটা এখানে এরকম হবে, এই যে অ্যারের জায়গায় চলে আসবে মার্কস, কারণ হলো মার্কসটা আমাদের অ্যারে, তাহলে মার্কস ডট ফর ইচ প্রত্যেকটা এলিমেন্টের জন্য। এরপর আমরা এইখানে যে নামটা দিব, এইখানে যে নাম দিব, এলিমেন্ট দিয়েছি এখানে, এখানে যেটা আপনি দিবেন, ধরেন আমি এখান থেকে দিলাম এম। এরপর আমি যদি এটাকে কনসোল লক করি এর ভিতরে, সরি, আমি যদি এটাকে এর মধ্যে লক করি এম, দেখবেন এটা প্রত্যেকবার একবার করে প্রিন্ট হবে, প্রত্যেকটা একবার করে প্রিন্ট হবে। আমি এটাকে রিলোড করি, দেখেন এই যে 75 85 12 65 36 প্রত্যেকটা একবার করে প্রিন্ট হচ্ছে, প্রত্যেকটা। তাহলে আমরা এখানে প্রিন্ট না করে এখান থেকে ফাংশনটাকে কল করতে পারি। আচ্ছা, এই ফর ইচ এর ব্যাপারে বুঝতে গেলে একটু এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, যেটা আসলে কই থেকে আসলো। তো দেখেন, আপাতত কল করছি না, আমরা অ্যারের মধ্যে কোনো এলিমেন্টসকে যখন ইটারেট করব, কোনো একটা এলিমেন্টস নিয়ে কাজ করব বা সবগুলো নিয়ে যখন কাজ করব, তখন আমরা এরকম ফর ইচটা ইউজ করব, ফর ইচ ইউজ করে কল করব। তো এখানে আমি এমটাকে কনসোল লগ করেছি, যার ফলে এই এম বলতে বোঝাচ্ছে প্রথমবার 75, পরের বার 85, তারপরের বার 12, তারপরের বার 65, তারপরের বার 34। দেখেন এই প্রত্যেকবার এটা করে প্রিন্ট হয়েছে। তো এখন এই ফর ইচটা কিভাবে আসলো এটা আমি ব্যাখ্যা দিই, বা এটা কিভাবে লিখলাম আমরা। ফর ইচটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, অ্যারে ফর ইচ বিল্ট ইন। এখন এই বিল্ট ইন এলিমেন্টটাকে, এই ফর ইচ এটা একটা বিল্ট ইন মানে ফাংশন, এর মধ্যে প্যারামিটার হিসেবে অ্যাকচুয়ালি একটা এলিমেন্টস নিতে হয়, যেটা আমরা প্রত্যেকবার ইটারেশনের নাম দিব। যেমন 75 প্রথমবার, তারপরের বার 85, এবং এর মধ্যে একটা ফাংশন লিখতে হয় অ্যাকচুয়ালি। আমরা যেভাবে ফাংশন লেখা শিখছি সেভাবে লিখি function ফাংশন। এখন মজার ব্যাপার হলো এখানে ফাংশন লেখার পরে আমরা কিন্তু আর ফাংশনের নামটা দেই না। কারণ হলো ধরেন এখানে ক্যালক নাম দিলাম আমি, দিয়ে এখানে আমি প্রত্যেকটা এলিমেন্টের নাম দিলাম ধরেন ই। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি,
ই, দেখবেন যে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, এই ফাংশন ক্যালক, এখন যেহেতু এই ফাংশনটা কিন্তু আসলে বাইরে থেকে কল করার সুযোগ নাই, আমি যদি ক্যালক এই ফাংশনটাকে কল করি, বাইরে থেকে কল করতে পারবো না, কারণ এটা ফর ইচের মধ্যে আছে। যখন ফর ইচের মধ্যে আছে তখন আমরা চাইলেও বাইরে থেকে কল করতে পারবো না। এজন্য এই নামটা না দিলেও চলে, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাসের অর্থ হচ্ছে কোনো নাম নেই। হ্যাঁ, বেনামি ফাংশন। এই অ্যানোনিমাস ফাংশনগুলো আমরা ফর ইচের মধ্যে ইউজ করি। আর আমি যখন প্রথমে এটাকে অটো জেনারেট হলো তখন দেখবেন যে আসলে ফাংশনটাকে এভাবে ছাড়া অন্য একটা উপায়ে লেখা যায়, ওইটা আসছিল ফার্স্টে। তো যাই হোক, আমরা এই মার্কস ডট ফর ইচ এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এটা অনেক সময় ভুল হয়ে যায়। এরপরে কিন্তু দেখেন আমরা জানি যে এই ফাংশনের পরে এটা ফার্স্ট ব্র্যাকেট থাকতে হয়। ফার্স্ট ব্র্যাকেট, তো এই ফার্স্ট ব্র্যাকেটটা, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ফাংশনটা থাকে, যে ফাংশনটাকে আমরা কল করব। এইরকম এরকম করে সাজানো, আপনারা ফরেস্টটা আগে লিখবেন, ব্র্যাকেট দুটো দিয়ে নেবেন, তারপরে ফাংশন লিখবেন, তাহলে ইজি হবে। আর এরপরে এর মধ্যে একটা প্যারামিটার পাস করতে হয়, ধরেন দিলাম এম, তারপর আমি এমটাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারবো। হ্যাঁ, আমি ধরেন এখানে লক করলাম, কি বলে লক করলাম এম গুণন 5, প্রত্যেকটা নাম্বারকে 5 দিয়ে গুণ করবে। দেখেন প্রত্যেকটা নাম্বারকে কি হয়েছে, 5 দিয়ে গুণ করছে, 375, 425, 60, 325, 180, 5 দিয়ে গুণ হয়ে গেছে। আপনি যে যা ইচ্ছা তাই করতে পারবেন, এখানে যে কনসোল লক করতে হবে এমনটা কিন্তু না। আমরা যে ক্যালকুলেশন ইচ্ছা সেই ক্যালকুলেশন করতে পারবো। শুধু মানে এখানে কি পয়েন্টটা হলো যে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে নিয়ে ব্যবহার করছি। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? স্যার সেটা তো বুঝতে পারলাম স্যার, বাট এম এর বিষয়টা স্যার আসছে কোথা থেকে স্যার? ফাংশন লাইন থেকে? মার্ক নিয়েছিলাম, তো এখানে কিন্তু আমাদের ইচ্ছা মতো নাম দিয়েছি আমরা। ঠিক একই রকম ভাবে এই ফাংশনের মধ্যেও আমরা এই প্রত্যেকটা নামটা ইচ্ছা মতো নিতে পারবো, যেটা ইচ্ছা। শুধু মনে রাখবা এখানে যেটা নিব ভিতরে সেটাই আমরা ব্যবহার করতে পারবো। এখানে যদি এন নেই, ভিতরে এন ইউজ করবো, ভিতরে কিন্তু এন দিলে এরর আসবে, ভিতরে আমাকে এন দিতে হবে। বুঝতে পেরেছেন? স্যার আমরা ওই এম বা এন দিয়ে স্যার ওই যে 26 নাম্বার লাইনের ওই সংখ্যাগুলোকে নির্দেশ করছি। জি, একটা আইটেমকে, একটা আইটেমকে আমরা যে অ্যারের উপরে ইটারেট করতেছি, যেমন আমরা মার্কসের উপরে ইটারেট করতেছি, এখানে মার্কসের জায়গায় যদি অন্য কিছু হতো, ধরেন এখানে দেওয়া আছে হচ্ছে সাব, এস ইউ বি জে ই সি টি এস, সাবজেক্টস, তাহলে এখানে লিখতাম সাবজেক্টস ডট ফর ইচ। এবং ফাংশনের মধ্যে দেখেন এটা কিন্তু এনই থাকবে। আপনি যদি অন্য কিছু ইউজ করতে চান অন্য কিছু ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা খুবই কাজের, কেন? কারণ হলো আমরা এটা ইউজ করে এখন এই প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড বের করতে পারবো, খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু পরে দেখাচ্ছি। আরেকটা বিষয়, ফাংশনগুলোকে আরেকভাবে লেখা যায়, ওইটাও একটু দেখাবো আমি। তো ফাংশনগুলো কিভাবে অন্যভাবে লেখা যায়, আচ্ছা আগে এটা একটু আপনারা প্র্যাকটিস করানো, দেখেন তো পারেন কিনা। জাস্ট এই যে 26 থেকে 33 লাইন পর্যন্ত এইটুকু মাত্র, জাস্ট সাবজেক্ট ডট ফর ইচ, এটা কিন্তু ক্যাপিটাল হবে ফর ইচের, দিয়ে এটাকে কল করে বের করে নিয়ে আসা। আমরা এটাকে ফাংশন এভাবে লিখেই করি, পরে আর একটা ওয়েতে আমরা এটা লেখা শিখবো। এটুকু একটু করেন সবাই। এই কনসোল মানে ফাংশনটাকে তো আমরা কল করলাম, সরি ফাংশন তো আমরা এর মধ্যে লিখে ফেললাম। এখন এখানে চাইলে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, এরকম var গ্রেড, নাম ইচ্ছে মতো দিতে পারেন। এরপরে ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি ক্যালকুলেট গ্রেড, এবং এর মধ্যে আমরা পাস করতে পারি ওই এন, বিকজ এনটা হচ্ছে আমাদের নাম্বার, তাই না? এরপর আমরা এটাকে লক করতে পারি গ্রেড। কি হবে দেখেন, এইখানে এবার সবগুলো সাবজেক্টের গ্রেড চলে আসবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? দেখেন স্যার এখানে এটা কি হচ্ছে, বুঝতে পারিনি। 75, 85, 12, 65, 36 সবগুলো সাবজেক্টের গ্রেড চলে আসছে এখানে। আমরা তো এই নাম্বারটা এন দ্বারা কি বোঝাচ্ছে, এন দ্বারা একবার বোঝাচ্ছে 75, একবার বোঝাচ্ছে 85, একবার বোঝাচ্ছে 12, একবার 65, একবার 36, তাই না? জি এর স্যার। মধ্যে তো তাই। আমি যদি এটাকে কমেন্ট করি এবং এইখানে যদি এন প্রিন্ট করি, কি হবে দেখেন, এন দ্বারা বোঝাচ্ছে একবার 75, 85, 12,
তো আমরা তো জানি যে এই ফাংশনের মধ্যে যদি আমরা নাম্বারটাকে পাস করতে পারি, এই ফাংশনের মধ্যে যদি আমরা নাম্বারটাকে পাস করতে পারি, তাহলে তো এই ফাংশনটা আমাদেরকে গ্রেডটা রিটার্ন করে, তাই না? জি স্যার। তাই এই জন্য আমরা এখানে এন পাস করে দিয়েছি, এন মানে যেহেতু নাম্বার, এনটা পাস করে দিয়েছি। এবং এন এর সাহায্যে আমরা কি পাইলাম দেখেন এখান থেকে, এন এর সাহায্যে কিন্তু আমরা হয় এন দ্বারা তো নাম্বার বোঝাচ্ছেই। জি স্যার। হ্যাঁ, আমরা যদি এখানে কমা দিয়ে গ্রেডটা রিটার্ন করি, কনসোল লক করি, সরি, দেখবেন এই যে 75 এ, 85 এ প্লাস, 12 এফ, 65 এ মাইনাস, সবগুলো সুন্দর করে বের করে নিয়ে আসলো। বুঝতে পেরেছেন? স্যার কনসোল ডট লগ স্যার এই লাইনে এন কমা গ্রেড, স্যার গ্রেডের এটা কোথা থেকে আসলো স্যার, বুঝতে পারিনি। স্যার গ্রেডটা বুঝতে পারলাম গ্রেড, এই যে না স্যার, ভ্যারিয়েবল গ্রেডটা কোথা থেকে নিয়েছি আসছে? একটা ভ্যারিয়েবল নিয়েছি আমি। জি আচ্ছা, এইটুকু একটু মনে করার চেষ্টা করেন। একটু আগে আমরা যেটা করলাম এখানে var যে বাংলা বা ইংলিশ, ইংলিশ ইকুয়াল টু ক্যালকুলেট গ্রেড, এরপরে এর মধ্যে পাস করে দিয়েছিলাম 85। এটা মনে পড়ে? জি স্যার। জি স্যার। পাস করে রেকর্ডিংটা দিয়েছিলাম। হচ্ছে না। এটা মনে করতেছে কি? ঠিক আছে। জি স্যার, পড়ছে স্যার। Okay. তো এই কাজটাই এখানে করেছি আমি। দেখেন var grade is equal to calculate grade, শুধু এবার 85 জায়গায় আমি নির্দিষ্ট করে না দিয়ে n দিয়ে দিয়েছি, কারণ n দ্বারা আসলে সবগুলো নাম্বারই একবার একবার করে আসবে, কারণ আমরা ফর ইচ এর মধ্যে আছি, ফর ইচ এর মধ্যে সবগুলো একবার একবার করে আসে আমরা জানি। এই জন্য n দ্বারা সবগুলো একবার একবার করে হয়ে দেখেন আমাদের এখানে কিন্তু সবগুলো চলে আসছে। এবার তাহলে বুঝতে স্যার পেরেছেন গ্রেডটা কোথায় পেলাম? স্যার আগের ফাংশনের আউটপুট স্যার এখানে স্যার শো করবে না স্যার এই কনসোলে? হ্যাঁ, আমরা তো ইংলিশটাকে কনসোল লক করি নাই, লক করলে আগে ইংলিশটাও শো করবে। আমরা তো সেখানে এই যে গ্রেডটাকে কনসোল লক করতেছি, এন আর গ্রেড, বুঝতে পেরেছি যার স্যার। কারণে এখানে একবার গ্রেডের মানটা একবার আসতেছে এ, একবার এ প্লাস, একবার এফ, একবার এ মাইনাস, একবার ডি। বুঝেন নাই? স্যার আর এটা ওইটা বুঝতে না। পেরেছি স্যার, বাট আগের ফাংশনের কাজটা এখন আর স্যার হবে না? এই ফাংশনের জি জি। জি স্যার। এই ফাংশনটাকেই তো কল করতেছি, এই ফাংশনটার সাহায্যেই তো আমি আউটপুটটা নিচ্ছি। এই ফাংশন আমাদেরকে শুধু স্যার, গ্রেডটা রিটার্ন করতেছে, এ স্যার রিটার্ন এখন করতেছে বুঝতে একবার, পেরেছি স্যার। আপনি আগের একবার এ ফাংশনে স্যার রিটার্ন বাংলা করতেছে, একবার ইংলিশ এ স্যার প্লাস ওই লাইন রিটার্ন দুইটা করতেছে। কেটে দিচ্ছিলেন তাই না? হ্যাঁ, আপনি আগের ফাংশনের মধ্যে থেকে স্যার বাংলা ইংলিশ স্যার ওই দুইটা কেটে দিয়েছিলেন। জি জি কেটে দিয়েছিলাম, ওইগুলো কেটে দিয়েছি, শুধু ফাংশনটা রেখেছি। আমি বললাম না সব কেটে দিয়ে শুধু ফাংশনটা রাখবো, শুধু ফাংশনটা রেখেছি এবং এইখানে ওই ফাংশনটাকে আমি ইউজ করতেছি। বুঝেন নাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার জি বুঝতে স্যার। পারলাম না স্যার। কোথায় বুঝেন নাই বলেন? স্যার ওই যে ফাংশনটা কিভাবে ওইটা কাজ করতেছে এটা বুঝতে পারলাম না স্যার, উপরেরটা না মানে নিচেরটা? গ্রেডটা স্যার। আচ্ছা, এই ফাংশনটাকে তো বললাম একটু আগে যে বাংলা আমরা যেরকম এর আগে কল করেছিলাম একটা নাম্বার পাস করে দিয়ে, এবার জি স্যার। ধরেন এখানে আমি নাম্বার না পাস করে দিয়ে 75 যদি পাস করে দেই, ক্যালকুলেট গ্রেডের মধ্যে যখন একটা নাম্বার পাস করে দিব আমরা, এই ক্যালকুলেট গ্রেড কি করবে? এ আমাদেরকে একটা রেজাল্ট দিবে, হয় এ দিবে, না হলে এ প্লাস দিবে, না হলে এ মাইনাস দিবে, কিছু তো একটা পাস করে দিবে নাকি? জি সেই স্যার। কিছু একটা কোথায় যাবে? সেই কিছু একটা গ্রেডের মধ্যে যাবে, যেহেতু আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। এরপর আমরা ওই গ্রেডটাকে দেখেন এখানে কনসোল লক করতেছি, দ্যাটস ইট। শুধু আমরা 75 এর জায়গায় 75 না দিয়ে এ ইউজ করতেছি, কারণ ফর ইচ এর সাহায্যে এই এনটা বারবার আমাদের নাম্বারটা চেঞ্জ হচ্ছে, একবার 75 হচ্ছে, একবার 85 হবে, একবার 12 হবে, কারণ আমরা ফর ইচ ইউজ করতেছি। এখানে 75 এর জায়গায় খালি এন দিয়েছি, আর তো কোনো চেঞ্জ করি নাই তেমন। স্যার আপনার কোডটা একটু উপরে বুঝেছেন কি দেখাবেন কথা, স্যার? বুঝেন নাই? হ্যাঁ, ধরেন এখানে জি 12 এর স্যার, বুঝতে জায়গায় যদি পারছি আমি স্যার। 102 একটু লিখি তাহলে কি উপরের হবে? কোডটা একটু দেখবো স্যার। এই কোডটা, এই ফাংশনটা তো আগেই লিখেছি আমরা, ইনভ্যালিড হবে। এই ফাংশনটা তো আমরা আগেই লিখেছি। জি স্যার। বুঝেন নাই? এখানে কোশ্চেন থাকলে বলেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার বলতেছি যে মানে সাবজেক্টের নাম্বারগুলো তো আমরা উপরে এন দ্বারা ইন্ডিকেট করিনি, তাহলে এই তো ভালো কথা বলেছেন, নাম্বারগুলা কই থেকে আসলো? অ্যাকচুয়ালি এই জন্য আমি ফরেস্টটা আগে আপনাদেরকে দেখালাম। দেখেন আমি এগুলোকে কমেন্ট আউট করে রাখলাম, আবার কমেন্ট করলাম।
আমি এখানে আবার একটা অ্যারে নিচ্ছি, var data is equal to, ধরেন একটা অ্যারে নিলাম, হ্যাঁ, অ্যাপল, বানানা, হ্যাঁ, বা আর একটা নেই ম্যাঙ্গো, নিলাম একটা অ্যারে নিলাম। এরপরে এই অ্যারেটাকে যদি আমি লক করি, কনসোল লক করি আর কি, তাহলে এখানে দেখবেন যে সবগুলা ডাটা এখানে শো করতেছে, অ্যাপল, বানানা, ম্যাঙ্গো। আগেরগুলো কিন্তু কমেন্ট আউট করে রাখছি। ওকে, এবারে আমি যদি এই ডাটাটাকে একটা লুপ চালাই, লুপ বলতে বোঝায় আসলে একটা একটা করে ইউজ করা। হুম, আমার লুপ কি আমি একটু বুঝাই। এখানে আমার কয়েক, এখন আমার ক্ষুধা লাগছে, আমি প্রত্যেকবার একটা একটা করে খাবো, তাহলে কি হবে, ধরেন আমার এটা হচ্ছে, আমি এই ফলগুলো নিয়ে এখানে কাজ করছি, তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, এই ফলকে কল করতে হবে, ফলকে নিয়ে আসতে হবে, তারপর পরিষ্কার করতে হবে, তাই না, তারপর এটা খাইতে হবে। খাওয়া শেষ হয়ে জি গেল, স্যার। আমি দেখবো যে আমার আরো লাগবে কিনা, যদি লাগে আমি আবার একটা নিয়ে আসবো, নিয়ে এসে একই প্রসিডিউর, তাই না, একই প্রসিডিউরে কাজ চলতে থাকবে পরপর তিনটা। ঠিক একই রকম এখানে আমরা যখন এই ফর ইচ লুপটা চালাচ্ছি, ফর ইচ লুপটা যখন আমরা চালাচ্ছি, খেয়াল করবেন এই ফর ইচ এর মধ্যে আমরা ডাটা ফর ইচ মানে প্রত্যেকটা একবার করে নিয়ে, এই ফর ইচ এর মধ্যে আমরা একটা ফাংশন লিখছি, বললাম এটাকে অ্যানোনিমাস ফাংশন, এবং এই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার দিচ্ছি। হ্যাঁ, এই প্যারামিটারের নাম ধরেন এবার দিলাম আমি এফ, এফ ফর ফ্রুট। তার মানে হলো এই প্রতি একবার অ্যাপল নিবে, একবার বানানা নিবে, একবার ম্যাঙ্গো নিবে, তিনবারে তিনটা নিবে। আমি এটাকে যদি কনসোল লক করি, এখন দেখবেন এফটাকে, তাহলে দেখেন এখানে কি কি আসতেছে, অ্যাপল, বানানা, ম্যাঙ্গো। প্রথমবার সে কি করলো, অ্যাপল নিল, অ্যাপল নেওয়ার পরে প্রিন্ট করলো, করার পর দ্বিতীয়বার নিল বানানা, বানানা নিয়ে প্রিন্ট করলো, তৃতীয়বার নিল ম্যাঙ্গো, ম্যাঙ্গো নিয়ে প্রিন্ট করলো। দেখেন এই অ্যাপল, বানানা, ম্যাঙ্গো। আর এই যে এটা আসতেছে হচ্ছে এই কনসোল থেকে, এখান থেকে, এখন আর আসবে না। বুঝতে পেরেছেন ব্যাপারটা এবার? জি স্যার। ফরেস্টের সাহায্যে আমরা এটা নিয়ে কাজ করছি। এখন এই সেম কাজটা আমি করলাম, এখানে অ্যাপলের জায়গায় লিখছি 75, এখানে লিখছি 85, ম্যাঙ্গোর জায়গায় লিখছি 12, তিনটা সাবজেক্টের মার্কস। তাহলে এবার আমি ডাটা ফর ইচ লুপ চালাই, এবারে আমি এফ এর জায়গাতে এফই থাক, সমস্যা নাই। আমি যদি প্রিন্ট করি কি হবে, 75, 85, 12 এরকম হবে স্বাভাবিক। এখন আমি শুধু প্রিন্ট করব না, আমি এটাকে নিয়ে আরেকটু কাজ করব। কি কাজ করব, আমরা ওই যে এই ফাংশনের কাছে পাঠাই দিব, এই ফাংশনকে বলবো যে আমার কাছে একটা মার্ক আছে, এটা হচ্ছে 75, তুমি এখন দেখো তো এই মার্ক 75 হলে তাকে কোন গ্রেড দিতে হবে। এখন ওই ফাংশন কি করবে, একে পাঠিয়ে দিবে, রিটার্ন করবে যে 75 যখন, তার মানে হলো এ। তারপর আবার পাঠাবে যে 85 কে দেখো তো, তখন ও পাঠিয়ে দিবে 85টা হচ্ছে এ প্লাস। 12 পাঠাবে, তখন এ বলবে 12টা হচ্ছে এফ গ্রেড। তার ওই ফাংশনে কল করবো আমরা কিভাবে, ওয়েল, ধরেন আমরা এখানে নিলাম var জি, গ্রেডের জন্য জি লিখলাম। এরপর আমরা ওই যে ফাংশনটা লিখবো ক্যালকুলেট গ্রেড, এবং এর মধ্যে পাস করে দিব, কি পাস করে দিব, 75 পাস করে দিব না, কারণ আমরা তো জানি এফ মানে হচ্ছে 75 বা 85, 12 একবার একবার করে আসবে, তাহলে আমি এফ লিখলে তো তিনবার লেখা লাগতেছে না, একবারে হয়ে যাবে। আমি এফ লিখলাম, তাহলে এ কি করবে, প্রথমবার বা 75 কে পাঠাবে, পাঠায় বলবে দেখো তো এটা কি, তখন ও পাঠিয়ে দিবে এ প্লাস। আমি এখানে লিখলাম, দেখেন এই যে, সরি এ না, এটা হবে জি। ওকে, জি। তাহলে দেখেন এই যে আমি, আচ্ছা এটাও লিখি, এফটাকেও লিখি, তাহলে একই সাথে দেখতে পাবো কোন নাম্বারটা পাঠালাম আমরা। এই দেখেন, প্রথমবার পাঠালাম 75 এই গ্রেডের কাছে, ক্যালকুলেট গ্রেডের কাছে, গ্রেড আমাকে পাঠিয়ে দিল কি এ, এবং সেই এটা কই আসলো জি এর মধ্যে, সেই জিটা আমরা এই পরের লাইনে কনসোল লক করতেছি, এই যে জি 75 দেখতে পাইলাম। পরের বার পাঠালো 85, 85 মানে হচ্ছে এ প্লাস, ক্যালকুলেট গ্রেডের কাছে পাঠালো 85, গ্রেড পাঠিয়ে দিল ওকে এ প্লাস, এ প্লাসটা আমরা এখানে প্রিন্ট করতেছি। তারপরের বার পাঠালো 12, এই 12টা পাঠিয়ে দিল, 12র জন্য সে পাঠাইলো এফ, সেই এফটা আমরা এখানে কনসোল লক করতেছি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি স্যার। জি স্যার, এবার ক্লিয়ার? পেরেছি। জি স্যার। জি স্যার। এই সেম কাজটাই এখানে হয়েছে, দেখেন এবার দেখেন উপরেরটা নিচেরটা সেম, তাই করেছি আমরা। এখানে নাম্বারের জায়গায় এন লিখেছি, এখানে জি এর জায়গায় গ্রেড লিখেছি, ক্যালকুলেট গ্রেডের কাছে পাঠাইছি, এবং সেটাকে আমরা প্রিন্ট করতেছি, দ্যাটস ইট। বুঝেন নাই? জি স্যার। মানে ফাংশনের ওখানে যে কোনো একটা ব্যবহার করা যাবে, যে কোনো লেটার। জি, এখানে আমরা জাস্ট নাম্বারটা ভেরিয়েবল পাঠিয়ে দিছি, এখানে এনটা হচ্ছে একটা ভেরিয়েবল, হ্যাঁ, এই ভেরিয়েবলটা পাঠিয়ে দিছি নাম্বার না পাঠায়। বুঝেন নাই? জি স্যার। জি স্যার। মানে ব্যাপারটা এরকম, ধরেন আমরা একটা ফাংশন লিখলাম এখানে, এটা আমি আলাদা করে করছি,
ফাংশন, ধরেন এটা হচ্ছে ফাংশনের নাম সে হ্যালো, সে হ্যালো, ফাংশনের নাম হচ্ছে সে হ্যালো। এখন এখানে ধরেন আমি নেম পাঠাবো, কারণ নাম পাঠাবো। হ্যাঁ, তো আমি যদি এখানে এখন কনসোল লক করি যে গুড মর্নিং, হ্যাঁ, প্লাস অর কমা দিয়ে আমি লিখতে পারি নেম। এতে করে কি হবে দেখেন, আমি যখন এই ফাংশনটাকে কল করব সে হ্যালো, এরপর আমি যদি এখানে লিখে দিই যে নামটা ধরেন আমি লিখে দিলাম মশিউর, এতে করে কি হবে এখানে যে গুড মর্নিং মশিউর বলতেছে, কারণ আমি এখানে মশিউর পাঠিয়ে দিছি, তাই না? তো এই ফাংশনটাকে যদি আমি আরেকবার লিখি যে গুড মর্নিং আকিব, আকিব লিখলাম, তাহলে কি পাঠাইলো? গুড মর্নিং আকিব। কারণ কি, আমি এখানে আকিব পাঠিয়ে দিছি। এখন আমি এখানে সরাসরি স্ট্রিংটা না পাঠিয়ে চাইলে কিন্তু আমি আরেকটা জিনিস পাঠাইতে পারতাম, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল পাঠাইতে পারতাম। ধর একটা ভেরিয়েবল নিলাম আমি যে n ইজ ইকুয়াল টু আসিফ, আসিফ লিখলাম আমি। হ্যাঁ, এরপর আমি সে হ্যালোকে আর ওই আসিফ না পাঠায় এন পাঠাই দিব, নো প্রবলেম। এন পাঠাই দিলেও তো আমাকে দেখেন এই যে, ও সরি, var n, তাই না? ভুল হলো কি, স্যার ডাবল কোটেশন হবে না। ঠিক আছে, এন লিখেছিলাম শুধু, এনটা মনে হয় আগে ইউজ করেছি অথবা অন্য কিছু হবে। দেখেন আমি নামটা চেঞ্জ করলাম, ধরেন এখানে NME লিখলাম, হ্যাঁ, নেম বানানটা NME, তাইলেই হবে। ওকে, খেয়াল করেন এখানে কি হলো, আমি এন এই ভেরিয়েবলটা পাঠিয়ে দিলাম, নাম না পাঠায় ভেরিয়েবলটা পাঠিয়ে দিলাম, তারপরেও কিন্তু আমাকে ঠিক আউটপুট দিচ্ছে আসিফ দিয়েছে। হ্যাঁ, কারণ এই ভেরিয়েবল থেকে সে ডাটাটা পড়েছে। একই রকম ভাবে আমরা যখন এখানে কল করছিলাম তখন আমরা নাম্বারটা না পাঠায় ভেরিয়েবল পাঠিয়ে দিছিলাম, এই ভেরিয়েবলটা আমরা এখান থেকে ডিফল্ট ভাবে পাইছি, এই ভেরিয়েবলটা পাঠিয়ে দিচ্ছিলাম এবং ভেরিয়েবল অনুযায়ী সে আমাদেরকে গ্রেডটা রিটার্ন করতেছিল। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন এবার? জি স্যার। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, আপনারা, আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার মনে হয় কেউ দেখেন নাই, কেউ দেখেছিলেন? ওই লিংকের ভিডিও দেখিনি, কিন্তু অন্য কিছু দেখছি। আমি যে একটা ভিডিও লিংক পাঠালাম আপনাদেরকে, এটা আমার মনে হয় কেউ দেখেন নাই। এই কোনটা ভিডিওটা স্যার? দেখলে আজকে এরকম প্রবলেম হইতো না। আপনারা একটু দয়া করে, যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামী একদিন সময় পাবেন, এই ভিডিওটা একটু পুরাটা দেখবেন। এই যে অপারেটরস, তারপরে হচ্ছে এফএলস দিয়ে কাজ করা, তারপরে হচ্ছে লুপের সঙ্গে পরিচয়, আমরা যে লুপটা কাজ ইউজ করতেছি এখন, হ্যাঁ, ডু হোয়াইল, ফর লুপ, এই যে ফর লুপ, এই বিষয়গুলো একটু দেখবেন আপনারা। শুক্রবার একটা দিন, পুরা দিন আপনারা এটার উপর সময় দেন, যে পুরাটা আপনি পাস করে আসবেন, পুরোটা বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই ক্লাসটা আপনাকে কাছে পানির মতো লাগবে এবং ক্লাসে অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য। কিন্তু ভিডিওটা না দেখে আসলে আসলে আমাদের কিন্তু আগাইতে অনেক কম, মানে অনেক টাইম লাগতেছে, আমরা খুব জোরে যাইতে পারছি না, খুব অল্প মানে গতিতে যাচ্ছি আমরা। আপনার একটু সবাই ভিডিওগুলো দেখবেন তো যতখানি সম্ভব, বিশেষ করে এই যে 4 নাম্বার এবং 5 নাম্বার যে লেসনটা আছে লুপের সাথে পরিচয়, 5.1 5.2 এই পুরোটা, হ্যাঁ, 5 আছে কত পর্যন্ত, 10 পর্যন্ত আছে। এই 5 নাম্বারটা একটু ভালো করে দেখেন, যদিও আগেরগুলো যে এফএলস, তারপরে হচ্ছে অপারেটর নিয়ে আমি করেছি অলরেডি। 5 নাম্বার অধ্যায়টা একটু ভালো করে দেখবেন সবাই পুরাটা, ওকে হ্যাঁ, স্যার। তাহলে দেখবেন যে পরের দিকে এসে সহজ লাগবে, মানে ক্লাসে দেখবেন যে আপনি আমার সাথে দ্রুত করতে যেতে পারবেন, ভালো লাগবে ক্লাসটা করতে। আর এরকম করে না বুঝতে পারলে দেখবেন যে আপনি হতাশ হয়ে যাবেন। মনে থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার, জি ওকে। স্যার। স্যার